হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর আয়তঘন চ্যাপ্টারের অঙ্কগুলো করব। পৃষ্ঠা নম্বর 74। তো এই অধ্যায়টা করার আগে কয়েকটি বিষয় জানতে হবে। সমকোণী চৌবল কি? সমকোণী চৌবল একটা হচ্ছে ঘন বস্তু যার প্রত্যেকটা তল হচ্ছে আয়তক্ষেত্র এবং বিপরীত তলগুলো দৈর্ঘ্য প্রস্থ সমান আর সন্নিহিত তল পরস্পরের উপর লম্ব। সেটা হচ্ছে আয়তঘন বা কিউবয়েড। ঠিক আছে, এটা আয়তঘন। তো সমকোণী চৌবলের তিনটে মাত্রা, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে আর উচ্চতা থাকবে। সমকোণী চৌবলের কটা তল থাকে এগুলো মনে রাখতে হবে, শর্ট কোশ্চেন আসতে পারে। সমকোণী চৌবল বা আয়তঘনের তল সংখ্যা হচ্ছে 6। সমকোণী চৌবলের ধার বা প্রান্তিকের সংখ্যা 12। সমকোণী চৌবলের শীর্ষবিন্দু সংখ্যা 8। এবার সমকোণী চৌবল বা আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যদি সমান হয়ে যায় সেটাকে বলা হবে ঘনক বা কিউব। ঠিক আছে, যেমন হচ্ছে লুডোর ছক্কা। তো সেটাই বলা হচ্ছে সমকোণী চৌবল বা আয়তঘনের উদাহরণ কি কি হতে পারে। বই হতে পারে, দেশলাই বাক্স হতে পারে, জ্যামিতি বক্স হতে পারে, আলমারি হতে পারে। আর ঘনকের উদাহরণ কি? লুডোর ছক্কা, সুগার কিউব মানে চিনির দানা যেটা বলে, তো আইস কিউব, এইগুলো হচ্ছে ঘনকের উদাহরণ। এই চ্যাপ্টারটা করার জন্য কয়েকটা সূত্র আমাদের মনে রাখতে হবে। কি সূত্র? আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তঘনের বা সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফলের কি সূত্র? সূত্রটা হচ্ছে 2 গণিত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এককটি হবে বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এর এককটা শুধু একক। আয়তঘনের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা ঘন একক। এবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু বাহু স্কোয়ার, একক হবে বর্গ একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হবে? √3 ইন্টু বাহু, একক, শুধু একক। আর ঘনকের আয়তনের সূত্র কি হবে? বাহু কিউব, ঘন একক। ঠিক আছে, আয়তঘন আর ঘনকের হচ্ছে তল সংখ্যা, যেমন এখানে তল সংখ্যা কটা? 6টা, এরকম ঘনকেরও তল সংখ্যা 6টা হবে। ঘনকেরও ধার বা প্রান্তিকের সংখ্যা 12টা হবে। আর ঘনকেরও শীর্ষবিন্দু সংখ্যা 8 হবে। সেই জন্যই আমি এটা লিখে দিয়েছি আয়তঘন ঘনকের তল সংখ্যা, ধার বা প্রান্তিকী এবং শীর্ষবিন্দু সংখ্যা সমান। বোঝা গেল? এরপর চলে আসি অঙ্কে। তো অঙ্কগুলো আমি করে রেখেছি যাতে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বেশি কভার করা যায়। তা কষে দেখি 4, পৃষ্ঠা 74। প্রথম অঙ্কুর প্রশ্নটা দেওয়া আছে, আমরা পরিবেশের 4টি আয়তঘনকার ও 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। আয়তঘনকার বস্তু হচ্ছে ওই যে বললাম, বই, আলমারি, জ্যামিতি বাক্স, দেশলাই বাক্স, এইগুলো হচ্ছে আয়তঘনকের উদাহরণ। ঘনকের উদাহরণ কি হবে? লুডোর ছক্কা, চিনির দানা, আইস কিউব, রুবিক কিউব। ঠিক আছে, এগুলো হচ্ছে ঘনকের উদাহরণ। পরের প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা কি দিয়েছে? পাশের আয়তঘনকার চিত্রের তলগুলির ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। এই যে এই ছবিটা দিয়েছে, এই ছবিটার এইগুলো তোমাকে তলগুলোর নাম লিখতে হবে, ধারগুলোর নাম লিখতে হবে, শীর্ষবিন্দুগুলোর নাম লিখতে হবে। তাহলে তলগুলো কি কি? ABCD, ABCD, এই যে ABCD, এই তলটা। তাহলে তার অপোজিট একটা তল হবে। এদিকে একটা তল আছে, এদিকে একটা তল আছে, উপরে তল নিচে তল, মোট 6টা তল। ABCD, EFGH, ABHE, CDFG, AEFD ও BHGC। ঠিক আছে, এগুলো হচ্ছে 6টা তল। ধার কটা? ধার দেখো আছে 12টা। AB একটা ধার, মানে এক একটা বাহু। AB একটা, তাহলে এর 4টে বাহু মানে 4টে তল। নিচের 4টে বাহু 4টে তল। এইখানে এখানে দুটো, এখানে এখানে দুটো, মোট হয়ে গেল 12টা। ওইভাবেই লেখা আছে AB, BC, CD, AD, EF, FG, GH, EH, AE, DF, BH ও CG। ঠিক আছে, আর শীর্ষবিন্দুগুলো কি কি? ABCDEFGH, এইগুলো হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে 2 অঙ্কটাও হয়ে গেল। 3 অঙ্কটা কি বলেছে?
একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। অ্যাকচুয়ালি ধরে নাও তুমি যে ঘরে বসে আছো সেই ঘরে বলছে একটা লম্বা রড রাখতে হবে। তাহলে মেঝের একটা কোণ থেকে, ধরো এই কোণটা, মেঝের এই কোণটা থেকে এই উপরের কোণটায় অর্থাৎ কর্ণ বরাবর যে রডটা হবে সেটাই হবে সব থেকে লম্বা। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যর মান এটা ওটাই লিখেছি যে কর্ণের দৈর্ঘ্যই হবে সব থেকে লম্বা দণ্ডের দৈর্ঘ্য। তাহলে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। কর্ণের দৈর্ঘ্য আমরা আগের পাতায় দেখেছি, সূত্র √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এই যে আমরা জানি। তাহলে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুটের ভেতরে দিয়ে মানগুলো বসিয়ে মানটা বের করে দেখা যাচ্ছে 5√2 মিটার। তাহলে সবথেকে লম্বা 5√2 মিটার দণ্ড রাখা যাবে। বোঝা গেছে? এরপর 4 নম্বর কোশ্চেন কি, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার বলেছি। একটি তল, ধরো এটা ঘনক, এই ছবিটা, নিচের তলটার ক্ষেত্রফলটা বলা যায়। তাহলে এটা কি, ঘনক মানে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে। তাহলে বাহু স্কোয়ার সমান বলা আছে 64, তাহলে বাহু সমান কি, এর রুট মানে 8। তাহলে ঘনকের একটা বাহু দৈর্ঘ্য হয়ে গেল 8 মিটার। তাহলে এবার কি বলেছে, ঘনকের আয়তন হিসাব করে লিখি। আয়তনের সূত্র কি জানি, বাহু কিউব, এটা আমরা জানি। তাহলে 8 কিউব মানে 512 ঘন মিটার, এটাই হয়ে গেল ঘনকটির আয়তন। ঠিক আছে, তাহলে 4 অঙ্কটা হয়ে গেল। এরপর চলে যাই পরের অঙ্ক, 5 অঙ্কটায়। 5 অঙ্কতে কি বলেছে, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটির কত মিটার লম্বা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে বকুলতলা গ্রামের খালটি চওড়াটা বলা আছে 2 মিটার, গভীরতা বা উচ্চতা সেটা বলা আছে 8 ডেসিমিটার, ওটাকে মিটার করে নেওয়া হয়েছে 0.8, ধরে নেওয়া হয়েছে খালটির লম্বা L মিটার। তাহলে মাটির পরিমাণটা বলা আছে অর্থাৎ আয়তনটা বলা আছে। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা বা গভীরতা, ওইটা সমানই হচ্ছে আয়তনটা, এটা হচ্ছে আয়তনের সূত্র। তো এখানে মানটা বসিয়ে এলের মানটা বার করা হয়েছে। এল দেখেও বেরিয়েছে 150 মিটার, অর্থাৎ খালটি 150 মিটার লম্বা। এবার চলে যায় 6 অঙ্ক করতে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে 4√3 সেন্টিমিটার, ধরে নেওয়া হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। আমরা কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু মানে √3 ইন্টু a সেমি। তাহলে এইটার সমানই এটা লিখতে পারি, তো সেটা লেখা হয়েছে √3a সমান 4√3, √3 কেটে যাচ্ছে, a সমান 4, অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। কী চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহুর মান 4, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 6 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 6 ইন্টু 16, 96 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। এই যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, 6 ইন্টু বাহু স্কোয়ার, মানগুলো বসিয়ে 96 বর্গ সেন্টিমিটার বেরিয়েছে। বোঝা গেছে? এরপরে চলে যায় 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কটা কী বলেছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তাহলে ধরে নেওয়া হয়েছে ঘনকটির বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। এখন ঘনকের ধারগুলোর বাহু সংখ্যা হচ্ছে 12টি। তাহলে ঘনকের তো কটা প্রান্ত বা ধার, ওই যে 12টি বলা হয়েছে। তাহলে একটির দৈর্ঘ্য হচ্ছে s সেন্টিমিটার, তাহলে 12টির দৈর্ঘ্য কত হবে, a প্লাস 12টা a হবে, তাহলে 12a। তাহলে 12a সমানই তো 60, এই যে সমষ্টি বলেছে 60 সেন্টিমিটার, তাহলে a সমান কত হবে 5 সেন্টিমিটার। তাহলে এবার সোজা আয়তন, ঘনকটির আয়তন কি, বাহু কিউব, তাহলে 5 কিউব মানে 125 ঘন সেন্টিমিটার। তাহলে ঘনকটির আয়তন হয়ে গেল 125 ঘন সেন্টিমিটার। বোঝা গেল? 7 নম্বর অঙ্ক হয়ে গেল। এর পরের অঙ্কতে চলে যায় 8 অঙ্ক। 8 অঙ্কটা কী বলেছে,
যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। তাহলে ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টিটাই হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, যার সূত্র আমরা জানি 6 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, আর যেহেতু ঘনকের প্রত্যেকটা বাহু সমান, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার সমানই তো 212, যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে। তাহলে বাহু স্কোয়ার সমান 216/6 36 হলো, তাহলে বাহু সমান এটা রুট করে 6 বেরোলো, অর্থাৎ ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি বলেছে, ঘনকটির আয়তন। ঘনকটির আয়তন কত হবে, সূত্র কি জানি, বাহু কিউব, তাহলে 6 কিউব মানে 216 ঘন সেন্টিমিটার, অর্থাৎ ঘনকটির আয়তন হয়ে গেল 216 ঘন সেন্টিমিটার। এটা হয়ে গেল উত্তর, তাই এটাই চেয়েছে। এবার 9 অঙ্কতে চলে যায়। একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, 432 ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট সমকোণী চৌপলকে সমান দুটি ঘনকে ভাগ করে নিলে প্রতি ঘনকের আয়তন কত হবে, 432/2, যেহেতু দুটো আছে 432/2, তাহলে হচ্ছে 216 ঘন সেন্টিমিটার। তাহলে এবার ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার ধরে নেওয়া হয়েছে। তাহলে আয়তন, এটা হচ্ছে আয়তন, তাহলে এ কিউব সমানই তো এইটা 216, তাহলে এ সমান কত হচ্ছে 6 × 6 মানে 216, তাহলে এ সমান 6। তাহলে ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, সেটাই চেয়েছে যে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে, প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে। তারপর প্রতিটি ঘনক মানে দুটো ঘনক, তার দুটো আয়তন সমান বলেছে, তার বাহু সমান হবে, তাহলে প্রত্যেকটা ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এটা হয়ে গেল উত্তর। এবার 10এরটা কী বলেছে, বলেছে একটি ঘনকের প্রতি বাহুকে 50% কমানো হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। ধরে নেওয়া হয়েছে ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, তাহলে আয়তন কত হবে এ কিউব মানে বাহু কিউব ঘন একক। এবার 50% কমানো হওয়া মানে কত, তার দৈর্ঘ্য হাফ হয়ে যাবে, মানে a - 50a/100, এটা হয়ে গেল 50a/100, মানে 50 সঙ্গে 100 কেটে গিয়ে a/2 একক। তাহলে এক্ষেত্রে আয়তন কত হবে, a/2 এর হোল কিউব, a³/8 ঘন একক। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন অনুপাত কত হবে, মূল ঘনকের আয়তন a³ আর পরিবর্তিত ঘনকের আয়তন এই যে এটা a³/8, তাহলে এটা অনুপাত করে এটা হয়ে যাচ্ছে 8:1, তাহলে নির্ণয় অনুপাত হচ্ছে 8:1। বোঝা গেল। এরপর চলে যাই পরের অঙ্কে, 11 অঙ্কে চলে যায়। 11 অঙ্কটা কি বলেছে, বলেছে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তাহলে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা যায় 3:2:1, সাধারণ অনুপাত ধরে নেওয়া হয়েছে এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে 3x, প্রস্থ হবে 2x, আর উচ্চতা হবে 1x, ওটা শুধু এক্স লেখা হয়েছে। তা বলা আছে বাক্সটির আয়তন হচ্ছে 384 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা সমান 384, যেহেতু আয়তনের সূত্র দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে এখান থেকে এক্সের মানটা সমাধান করে বেরিয়েছে x = 4, অর্থাৎ সাধারণ অনুপাতের মানটা 4। তাহলে দৈর্ঘ্য কত হবে, এই যে 3x মানে এক্সের জায়গায় মানটা বসাচ্ছি 4 মানে 12, প্রস্থ কত হবে 2x, এক্সের জায়গায় 4 বসাচ্ছি 8, আর উচ্চতা x, মানে উচ্চতা হবে 4 সেন্টিমিটার। তাহলে বলেছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা সূত্র জানি 2 × দৈর্ঘ্য গণিত প্রস্থ প্লাস প্রস্থ গণিত উচ্চতা প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা, এককটা হয় বর্গ একক, মানে বর্গ সেমি, যেহেতু এখানে সেমি আছে সেমি বর্গ সেমি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মানটা বসিয়ে দেওয়া হয়েছে, সরল করা হয়েছে, যোগ ভাগ করা হয়েছে, দিয়ে বেরিয়েছে কত 352 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এই বাক্সটার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 352 বর্গ সেন্টিমিটার। এটা হয়ে গেল। এরপরে চলে যায় পরের অঙ্কে। পরের অঙ্কটা কি, 12 অঙ্ক। 12 অঙ্কটা কি আছে, বলেছে একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার
চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে চা ভর্তি বাক্সের ওজনটা হচ্ছে 52.35 কেজি। এই যে 52, আমি এটা পয়েন্ট করে নিয়েছি, 52.35 কেজিতে করে নিয়েছি, ঠিক আছে। আর খালি বাক্সের ওজন কত বলেছে? 3.75 কেজি। তাহলে শুধু চায়ের ওজন কত হবে? চা ভর্তি বাক্সের ওজন বিযুক্ত খালি বাক্সের ওজন, সেটাই করা হয়েছে। অর্থাৎ 52.35 মাইনাস 3.75, তাহলে হয়ে যাচ্ছে বিয়োগ করে 48.60 কেজি, ঠিক আছে। তো এখন বাক্সটির ভেতরের আয়তনটাই চায়ের আয়তন। একটা বাক্সের ভেতরে চা ভর্তি আছে, তাহলে বাক্সের ভেতরের যে আয়তনটা হবে সেটা হয়ে যাবে চায়ের আয়তন। তাহলে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে, তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত ঘন সেন্টিমিটার, এটাই হচ্ছে চায়ের আয়তন। তো আমরা কি লিখতে পারি? এই যে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, এটা গুণ করব না, এটা এইভাবে রেখে দেবো। তাহলে এই ঘন ডেসিমিটার অর্থাৎ 7.5 ইন্টু 6 ইন্টু 4.5 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে এই যে এইটা, শুধু চায়ের ওজন, শুধু চায়ের যেটা ওজন সেটাই তো এই মানটা 48.60। আর 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন, এটা বাই হয়ে যাচ্ছে। এটা কাটাকাটির সুবিধার জন্য আমি এই গুণটা আগে এখানে করে নিব, ঠিক আছে। তা কাটাকাটি করে কত বেরোচ্ছে? 1/5 অর্থাৎ 0.2 কেজি। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? 0.2 কেজি বা 200 গ্রাম, ঠিক আছে। 0.2 কেজি মানে ওটা হাজার দিয়ে গুণ হবে, কেজি থেকে গ্রাম করতে গেলে। তা 1000 দিয়ে গুণ করলে 200 গ্রাম হয়। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এর পরের অঙ্কতে চলে যায়, 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা কী বলেছে? একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 4.8 গ্রাম হয়, তাহলে এক্সের মান কত হবে হিসাব করে লিখি। তাহলে পিতলের বর্গাকার, যেহেতু বর্গাকার তাহলে তো দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে প্রস্থ হবে 1 সেন্টিমিটার, আর বেধ কত আছে? 1 মিলিমিটার, ওটাকে সেন্টিমিটার করে নিয়েছি, অর্থাৎ 0.1 সেন্টিমিটার। তাহলে প্লেটটির আয়তন কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, অর্থাৎ এক্স গণিত 0.1 ঘন সেন্টিমিটার, এই গুণ করে এটা হয়েছে। তো এখন বলা আছে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন হচ্ছে 8.4। তাহলে এত ঘন সেন্টিমিটারের ওজন কত? এটা গুণ হবে, গুণ করা হয়েছে। এবার ওটাই বলেছে যে এর ওজন হচ্ছে 4725। তাহলে এই গুণফলটাই তো 4725, যেহেতু প্লেটটির ওজন হচ্ছে, এটা বলা আছে, এই যে বললাম। তাহলে এখান থেকে এক্সের মানটা বার করে দেখা যাচ্ছে 75 হচ্ছে, অর্থাৎ x1 75। বোঝা গেছে? এরপর হচ্ছে 14 নম্বর অঙ্কটা। বলেছে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার ও 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট এত ঘন মিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। তাহলে প্রতিটি গর্তের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, প্রস্থ 8 মিটার, তাহলে গভীরতা ধরে নিচ্ছি x মিটার। তাহলে প্রতিটি গর্তের যা আয়তন হবে এইটা দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত গভীরতা বা উচ্চতা। এবার 30টি গর্তের মোট আয়তন কত হবে? এর সঙ্গে 30 গুণ হয়ে যাবে, একটা গর্তের হচ্ছে এইটা, তাহলে 30টা গর্তের এটা গুণ হয়ে যাবে। এবার বলা আছে মোট মাটির পরিমাণটা বলা আছে 2520 ঘনমিটার। তাহলে এই যে 30টা গর্ত খোঁড়া হয়েছে, এই মাটিটাই তো এর মোট আয়তন, তাহলে সেটাই সমান করে দিয়েছে। সেখান থেকে এক্সের মানটা বার করা হয়েছে, এক্সের মানটা বেরিয়েছে 0.75, অর্থাৎ গর্তটির গভীরতা হচ্ছে 0.75 মিটার বা 75 সেন্টিমিটার। মিটার থেকে সেন্টিমিটার করা হয়েছে, ঠিক আছে। তো 10 দিয়ে গুণ করতে হয়েছে, 100 দিয়ে গুণ করতে হয়েছে, তাহলে 75 সেন্টিমিটার হয়েছে। তাহলে 14 অঙ্কটা হয়ে গেল। এরপর চলে যাই 15 অঙ্কতে। 15 অঙ্কটা কী বলেছে? ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 মানে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি।
দেখো চৌবাচ্চার একটা ধারের দৈর্ঘ্য বলা আছে 1.2 মিটার, এটাকে ডেসিমিটার করে নিয়েছি, মানে 10 দিয়ে গুণ হয়েছে 12 ডেসিমিটার। চৌবাচ্চার আয়তন তাহলে কত হবে, যেহেতু এটা ঘনক আকৃতি বলেছে তাহলে আয়তন হবে বাহু স্কয়ার, মানে দৈর্ঘ্য গণিত মানে 12 গণিত 12 গণিত 12, এত ঘন ডেসিমিটার। এবার জল তুলে নেওয়ার পর চৌবাচ্চাটি জলপূর্ণ থাকছে চৌবাচ্চাটির সমগ্র আয়তনের 1/3 অংশ। তাহলে কতটা জল তোলা হয়েছে, 1 - 1/3 অংশ, মানে 2/3 অংশ। তাহলে মোট আয়তন হচ্ছে এইটা, মানে 12 গণিত 12 গণিত 12 ইন্টু 2/3 অংশ জল তুলে নেওয়া হয়েছে। এবার প্রত্যেক বালতিতে x লিটার জল ধরে সেটা ধরে নেওয়া হয়েছে, তাহলে 64 বালতি। তাহলে মোট কত হবে, 64 x লিটার জল উঠেছে, প্রতি বালতিতে x লিটার জল ওঠে, তাহলে 64টি বালতিতে কত লিটার জল উঠবে, 64 x লিটার। তাহলে 64 x লিটারটাই তো এইটা, সেটাই করা হয়েছে। এইখান থেকে x এর মান বার করে বেরিয়েছে 18, অর্থাৎ প্রতি বালতিতে 18 লিটার জল ধরে। আর একটা জিনিস মনে রাখবে, 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার। এই যেখানে যে ডেসিমিটার করা হয়েছে ঘন ডেসিমিটার, তাহলে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার, তাহলে 10 ঘন ডেসিমিটার মানে 10 লিটার, আর 18 ঘন ডেসিমিটার মানে 18 লিটার। বোঝা গেল? তাহলে প্রতি বালতিতে 18 লিটার জল ধরে। এরপর হচ্ছে 16 অঙ্ক। 16 অঙ্কটা কী বলেছে, বলেছে 1 গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার এবং 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। আর এখানে বলা আছে 1 গ্রোস মানে হচ্ছে 12 ডজন, মানে 12 গণিত 12টি, 1 ডজন মানে 12টা, তাহলে 12 ডজন মানে 12 গণিত 12 মানে 144টি। কিন্তু যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3.5 সেন্টিমিটার হয়, তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তার 1 গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য বলা আছে 2.8 ডেসিমিটার, ওটাকে সেন্টিমিটার করে নেওয়া হয়েছে। প্রস্থটা বলা আছে 1.5 ডেসিমিটার, ওটাকে সেন্টিমিটার করে নেওয়া হয়েছে 15 সেন্টিমিটার। উচ্চতা হচ্ছে 0.9 ডেসিমিটার আছে, ওটা তাহলে 9 সেন্টিমিটার। তাহলে প্যাকেটের আয়তন কত হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা 28 গণিত 15 গণিত 9, এটা হয়ে গেল আয়তন। এখন একটা প্যাকেট মানে কত, 12 ডজন দেশলাই বাক্স, অর্থাৎ 12 গণিত 12, যেটা আমি আগে বললাম, এক গ্রোস মানে 12 ডজন। ঠিক আছে, তাহলে 12 গণিত 12 মানে 144টি বাক্সের আয়তন হচ্ছে এইটা যেটা বেরিয়েছে। তাহলে একটি বাক্সের আয়তন কত হবে, কাটাকাটি করা হয়েছে, বেরিয়েছে 26.25 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এরপর এখানে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য বলা আছে এই যে 5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 3.5 সেন্টিমিটার, এটা উচ্চতা ধরে নেওয়া হয়েছে 8 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা এটা সমানিত এইটা একটা বাক্সর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এইচের মানটা বার করা হয়েছে, এইচের মানটা বেরিয়েছে 1.5, অর্থাৎ দেশলাই বাক্সের উচ্চতা হচ্ছে 1.5 সেন্টিমিটার। বোঝা গেল? আজ এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে বাকি অংশটা করা হবে।